Okay. Uh, so thank you, everyone. Welcome to my second class on film studies. And in the previous class of the film studies, I have talked about that what is a text. What is basically a text? A text is a cultural artifact. In the same way, literary texts are actually reflections of that particular contemporary time. সেই সময়ের একটা দলিল বলা যেতে পারে লিটারারি টেক্সটকে. So in the same way, we have to view film studies. Film studies is actually study the historical, critical, social study of film. How we can look into film. আমরা কেমন করে একটা বিশেষ ফিল্মকে একটা কালচারাল আর্টিফ্যাক্ট হিসেবে, একটা বিশেষ কালচারের, একটা বিশেষ টাইমের সময়ের দলিল হিসেবে দেখতে পারি. ফর এক্সাম্পল, বেদের মেয়ে জ্যোৎস্না, a film released in the late 80s and early 90s in Bengali cinema. সেই সময়ের বাংলার গ্রাম্য জীবনের, সমাজের অবস্থান, তাদের অডিয়েন্সের অবস্থান, তাদের অডিয়েন্সের কি ধারণা সিনেমা সম্পর্কে, তারা কেমন করে সিনেমাগুলোকে রিসিভ করছে, মানে মানে যেটাকে রিসেপশন এস্থেটিক বলা হয়, মানে বেসিক্যালি তারা সিনেমাটাকে কেমন ভাবে দেখছে, কেমন করে সেটা জনপ্রিয় হচ্ছে. সেই পার্টিকুলার সময় যদি আমি 1930-এর দশকের হলিউডের সিনেমা দেখি, 40-এর দশকের আমেরিকার সিনেমা দেখি, বা আমি পরবর্তীকালে পড়াবো 50-এর ইটালিতে নিওরিয়ালিস্ট মুভমেন্ট দেখি, বা ফ্রেঞ্চ নুভো রোমান দেখি 1970s-এ, প্রত্যেকটাই সেই বিশেষ সমাজের একটা বদলে যাওয়া চেহারার কথা বলে. তাহলে ফিল্ম, just like literature, just like any other art forms like music, like painting, like literature, সেই বিশেষ সময়ের রিফ্লেকশনের কথা বলে. এবং the study of that particular text actually means delving into that particular time, সেই সময়টাকে সামনে আনার চেষ্টা করা. আমরা পড়েছিলাম আমাদের সিলেবাস, আমাদের মার্কস ডিভিশন, আমরা পড়েছি কাকে ফিল্ম বলে, অডিও ভিজুয়াল ইমেজারি, অডিও ভিজুয়াল টেক্সট, যেটা রিয়েল ইভেন্ট নিয়ে হতে পারে, আবার ফিকশনাল ইভেন্ট নিয়ে হতে পারে. যাই হোক, একটা ব্যাপারে আমরা একমত হয়েছি, সিনেমা ইজ আ ফর্ম অফ কমিউনিকেশন হুইচ ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল because it is ingrained in our popular culture. Cinema can influence the masses. MASSES. It can control votes, election, culture, education, desire. It is not only a method of desire মানে অবসর সময়ে বিশ্রাম নেওয়ার জন্য, এন্টারটেনমেন্টের জন্য. So cinema is not only made for entertainment but also for প্রোপাগান্ডা. কোনো পার্টিকুলার আইডিয়া, কোনো পার্টিকুলার ইডিওলজি যদি আমাকে স্প্রেড করতে হয়, আমি সিনেমা ইউজ করতে পারি, টেলিভিজুয়াল মিডিয়া ইউজ করতে পারি. আগের ক্লাসে we have read about the three stages of making cinema. One is pre-production, before the production of a film. ফিল্ম তৈরি করতে গেলে প্রথম আমাকে লাগবে একটা প্রডিউসার. প্রডিউসার কাছে গিয়ে বলতে হবে আমাকে টাকা দাও, বিকজ উইদাউট মানি I cannot make an industry level film because I have to release it in various halls. এবং আমাকে আমাকে অ্যাক্টরস এবং অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করতে হবে. So just so what is the basic difference between cinema and any other art form like literature, like for example poetry writing, or for example মিউজিকও যদিও বেশ কয়েকজনকে লাগে, কিন্তু এগুলোর সঙ্গে সিনেমার পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সিনেমা ইজ আ কিউমুলেটিভ আর্ট ফর্ম. Cinema is basically another word for cumulative collective art form, যেখানে কেবলমাত্র একজন অ্যাক্টর, একজন অ্যাক্ট্রেস, একজন ডিরেক্টর, একজন স্ক্রিপ্ট রাইটার, একজন প্রডিউসার কোনোদিন সিনেমা তৈরি করতে পারে না.
বহু লোককে একসঙ্গে লাগে। So producer, story development, director, these are the first stages of pre-production. ধরো যে আমি একটা সিনেমা তৈরি করব, আমি শুধু ভেঙ্কটেশ ফিল্মস, SBF, এরকম নাম করা বেঙ্গল ইন্ডাস্ট্রিতে বর্তমানে নাম, আমি অ্যাপ্রোচ করলাম, প্রডিউসার রাজি হলো না, সিনেমার সেই মুহূর্তে আমার প্ল্যান অফ মেকিং দ্য সিনেমা হ্যাজ বিন নিপড ইনটু বাড। সো আই হ্যাভ টু রাইট আ স্টোরি বেসড অন দ্য অডিয়েন্স নিডস, যেটা অডিয়েন্সের প্রয়োজনে আসবে, অডিয়েন্সের যেটা সেই মুহূর্তে অডিয়েন্স সেটা চাইছে। সেখানে অনেক ক্ষেত্রে প্রডিউসার তোমাকে বলতে পারে স্টোরি রাইটারকে যে এই ইনকর্পোরেট করো স্টোরির মধ্যে। ডিরেক্টর হচ্ছে সেই পার্টিকুলার সিনেমার বলা যেতে পারে প্রাণ পুরুষ, যার কাজ হচ্ছে সেই সিনেমাকে রূপদান করা। তুমি ডিরেক্টর, অনেক ক্ষেত্রে ডিরেক্টর এবং স্টোরি রাইটার বা স্ক্রিন প্লে ডেভেলপার বা স্ক্রিন রাইটার একই হয়। সত্যজিৎ রায় নিজের স্ক্রিন প্লে নিজেই লিখতেন, এখন বর্তমানে সৃজিত মুখার্জিও নিজের সিনেমা নিজেই লেখেন, যদিও পার্থক্য রয়েছে। তো যাই হোক, পার্থক্য থাকবেই, প্রত্যেকটা টাইমের আলাদা আলাদা পার্থক্য। ডিরেক্টর তার প্রয়োজন মতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিতে পারেন, কাস্টিং ডিরেক্টর নিতে পারেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কাস্টিং ডিরেক্টর? কাস্টিং ডিরেক্টর মানে যে সেট করবে কে কে অভিনয় করবে। ফর এক্সাম্পল, আই এম ডিসাইডিং ইন মাই সিনেমা লিওনার্দো ডিক্যাপ্রিও উইল অ্যাক্ট অ্যাজ দ্য মেইন প্রোটাগনিস্ট। আমি ডিসাইড করলাম আমার সিনেমাতে প্রসেনজিৎ কাজ করবে, চিরঞ্জিত কাজ করবে। আমি ঠিক করলাম আমার সিনেমাতে উত্তম কুমার কাজ করবে, সাইড রোলে খরাজ মুখোপাধ্যায় কাজ করবে, বা রবি ঘোষ কাজ করবে। আমি বিভিন্ন ইরার বিভিন্ন অ্যাক্টরদের নাম নিচ্ছি এই কারণে যাতে তোমরা নামগুলোকে জানতে পারো, অনেকেই জানো সেই নামগুলো। তো ফলে দিজ আর দ্য প্রি প্রোডাকশন। এর পরে আসছে মেন ফিল্ম মেকিং। মাথায় রেখো, ফিল্ম মেকিং ইজ দ্য গার্গান্টুয়ান টাস্ক। ইট ইজ অলমোস্ট লাইক ফিল্ম মেকিং এর সঙ্গে তোমরা যে সিনেমাটা পর্দায় দেখছো তার কোনো মিল নেই। ভয়ঙ্কর পরিশ্রমের কাজ। যদি স্টান্ট থাকে তাহলে সেই স্টান্ট করতে হবে, তাতে লাইফ রিস্ক থাকে অনেক ক্ষেত্রে, যারা স্টান্ট আর্টিস্ট তারা। হিরো তো নিজে ডাইরেক্ট স্টান্ট করে না, তাহলে নাচতে, ডান্স সিকোয়েন্স থাকলে নাচতে হবে, সাউন্ড ক্যাপচার করতে হবে, কোন প্রোডাকশন ডিজাইন করছি তার উপর। ধরো ধরো দেখ অ্যাভেঞ্জারের মতো একটা সিনেমা, তার প্রোডাকশন ডিজাইনও মারাত্মক হবে। ওই আয়রন ম্যান স্যুট থেকে শুরু করে সবকিছু আমাকে জোগাড় করে রাখতে হবে। আজকাল যদিও অনেকটাই এআই চলে আসার ফলে এবং অ্যানিমেশন চলে আসার ফলে এগুলো জেনারেট করে দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের বেসিক যে কস্টিউম সেগুলো পড়তেই হয়। চারপাশের সেটিংটা আমি একটু পরে দেখাবো, ওই গ্রিন স্ক্রিন দিয়ে মোটামুটি জেনারেট করে দেয়। পিছনে কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই জেনারেট করে দিল। ফলে সেট ডিরেক্টর, প্রপস মাস্টার, কস্টিউম ডিজাইনার, এদের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ থাকে। ফলে সিনেমা মেকিং is not at all a easy task. It's a very I would say a complicated procedure. I just want to show you the set designing of a particular cinema set. You can see দেখো, it is not at all an easy for an actor and actress to act in a film because uh, because তোমার যে ইমোশন, তোমার একটা ইমোশন তখনই আসবে যখন তোমার চারপাশের যে মানুষজন বা চারপাশের যে সেটিং সেটা তার জন্য কন্ডিউসিভ হবে। ফর এক্সাম্পল, ইউ আর অ্যাক্টিং ইন আ সিনেমা where you are the mother of a child and the child is dead in the World War II, for example in the Holocaust cinema, and you are expressing your emotion regarding the death of the child এই পার্টিকুলার সেটের মধ্যে, যেখানে মাথার উপরে একটা বিরাট বড় আলো রয়েছে ঝুলে। এই আলোটাকে ড্যাপলড করার জন্য, আলোটার যে তীক্ষ্ণতা
কমানোর জন্য একটা কাপড় দেওয়া আছে, এবং এখানে চারপাশে ক্রেন ঝুলছে, সাউন্ড বক্স, এইখানে একটা বুম মাইক মাইক দিয়ে কিছুক্ষণ বাদেই এখানে একটা বুম মাইক দিয়ে সাউন্ড ক্যাপচার করার চেষ্টা করা হবে। এখানে ক্যামেরা, এখানে 10-12 জন ডিরেক্টর থেকে শুরু করে কাস্টিং ডিরেক্টর সবাই ঘুরে বেড়াচ্ছে। সেখানে তোমাকে ধরা যাক কোনো একটা এরকম একটা ইমোশনাল সিন করতে হবে, বা ফর এক্সাম্পল এনি কাইন্ড অফ সেক্সুয়াল সিন যেগুলো করতে হয় একটা সিনেমার সেটে, these are the integral part of the cinema, but done sequence সেটা কিন্তু এই সেটের মধ্যেই করতে হবে। আমরা ভাবি যে চারপাশটা একটা মানে মানে সেই পার্টিকুলার অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা সেই জায়গায় চলে গেছে, আউটডোর লোকেশনে অনেক সময় সেটা হয়, কিন্তু আজকাল বেশিরভাগই ইনডোর লোকেশনে হচ্ছে, কারণ থ্রু দ্য সিজিআই পুরোটাই জেনারেট করে দেওয়া হচ্ছে। তুমি যদি অ্যাভেঞ্জারের শুটিং দেখো, অ্যাভেঞ্জার ইন সিজিআই, সিজিআই হচ্ছে কম্পিউটার জেনারেটেড ইমেজ, যেখানে পুরোটাই পেছন দিকে একটা গ্রিন স্ক্রিন রয়েছে। এই যে ইউ ক্যান সি দিস ওয়াজ অ্যাকচুয়াল দ্য সিন অফ দ্য অ্যাভেঞ্জার্স, আর এরা সেটাকে কিভাবে শুটিং করছে দেখো। দিস ইজ দ্য আয়রন ম্যান, যে আকাশে উঠছে, এখানে হাজার হাজার লোকজন যুদ্ধ করতে যাচ্ছে, এখানে আলাদা আলাদা গ্রিন স্ক্রিনে এইভাবে শুটিং করা হচ্ছে। চারপাশ পিছন দিকটা পুরোপুরি উইল বি রিপ্লেসড বাই দ্য ইমেজ যেটা ডিরেক্টর চাইছে পরবর্তীকালে, এবং তারপরে লাইটিং ফাইটিং সবই হবে, কিন্তু অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের ইমোশনটা তো ক্রিয়েট করতে হবে। সেটা কিন্তু এই গ্রিন স্ক্রিনে একটা সম্পূর্ণ ফাঁকা ঘরের মধ্যেই এই আয়রন ম্যান মারছে কাউকে, সে মুখের মধ্যে সেই ইমেজারি ক্রিয়েট করতে থাকে, সেইখানেই হবে। ফলে এইভাবে কিন্তু একটা পার্টিকুলার সিনেমার শুটিং হয়। আমি তোমাদের একটু দেখাবার চেষ্টা করলাম যে কিভাবে এই বিষয়গুলো হয়, যে কম্পিউটার জেনারেটেড ইমেজারি ইজ বেসিক্যালি সিজিআই। আমরা সিজিআই কাকে বলে একবার দেখে নেব, কারণ দিস ইজ ভেরি রেলিভেন্ট, এক্সামিনেশনে পড়তেও। আমরা শর্ট কোয়েশ্চেন এর পরে ডিসকাস করবো, শর্ট কোয়েশ্চেন লং কোয়েশ্চেন কিরকম আসে। So computer generated imagery is CGI. It's a tool that filmmakers use to create realistic or fantastical visuals for the movies. It's a type of animation. CGI animation is the process of creating animated images and sequences using computer graphics and আজকালকার একটা বিরাট বড় সুপার হিরো মুভিজ এর ক্ষেত্রে সেটা জুরাসিক পার্কের মতো অ্যাডভেঞ্চার বা সায়েন্স ফিকশন হতে পারে, সুপার হিরো সিনেমা হতে পারে, প্রত্যেকটাতেই স্টার ট্রেক বলো, তারপর তোমার বলো হ্যারি পটার বলো, জুরাসিক পার্ক বলো, অ্যাভেঞ্জার বলো, স্পাইডারম্যান বলো, সবেতেই কিন্তু কম্পিউটার জেনারেটেড ইমেজারি। আজকাল তো ইন্টারঅ্যাক্টিভ বিভিন্ন ভিডিও গেমসে বলো, প্রত্যেকটাতেই কম্পিউটার জেনারেটেড ইমেজিং, তারা এক্স্যাক্টলি মোশন ক্যাপচার করে। তোমার গায়ে 3-4টে কম্পিউটার চিপস ঢুকিয়ে দিল, বুঝছো, সেগুলো প্রত্যেকটা ক্যাপচার করছে, ফলে অনেক বেশি সেটাকে অ্যানিমেটেড লাগে। ফলে এইভাবে কিন্তু সিনেমার যে শুটিং সেটা অনেকটাই রেভলিউশনাইজ হয়েছে। তো সিনেমা প্রোডাকশন, বুঝতে পারছো, সিনেমা প্রোডাকশনে ডিরেক্টর, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফার সবাই থাকে, সাউন্ড মিক্সার, বুম অপারেটর, ইটস এ হিউজ প্রসেস। প্রায় এখন তো সিনেমার শুটিং এ হয়তো টোটাল সিনেমা শুট করতে লাগলো 30 দিন 40 দিন, তার মধ্যে 12 দিন বা 13 দিন হয়তো আউটডোর শুটিং থাকে 40 দিনের মধ্যে। আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, এবং সেখানে এই 40 দিনই ধরা যাক খরচা হলো নিয়ে অ্যাবাউট, মানে আমি বাংলা সিনেমার কথা বলছি, বাজেট যেখানে কম 1 কোটি 1.5 কোটি খরচ হয়, আর হিন্দি সিনেমায় তো খরচের পরিমাণ অনেক অনেক বেশি। বাংলাতে 1 কোটি খুব, মানে বড় সিনেমাগুলোতে 1.2 1.5 খরচ হয় সব মিলিয়ে, আর হিন্দি সিনেমাতে টোটাল খরচ হয় নিয়ার অ্যাবাউট, ধরা যাক আর হিন্দি সিনেমা নয় কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমা, টোটাল খরচই হয়েছে নিয়ার অ্যাবাউট 150 কোটি মতো, ইফ আই এম নট রং।
এবং এই 150-এর বেশি মনে হয়, 400 কোটি মনে হচ্ছে আর টোটাল বাজেট। দেখে বলছি, তোরা কি আর দেখেছিস? হ্যাঁ স্যার। রাইট, হ্যাঁ 550 কোটি তুলেছে। তুলেছে মনে হচ্ছে 1200 না 1300 কোটি, আর একটু বেশি হতে পারে। আমি বক্স কালেকশন বলতে কিন্তু সিনেমাতে বক্স অফিস কালেকশন বোঝায়, মানে সিনেমা রিলিজ দেওয়ার পর থেকে 1387 কোটি, 1387 কোটি ইউএস ডলারে, 170 মিলিয়ন ইউএস ডলার ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু বিরাট লাভ করতে পারেনি, কারণ সিনেমার বাজেটই তো হিউজ, মানে অর্ধেক টাকা তো ওখানেই চলে গেছে। সাধারণত একটা হিন্দি সিনেমার ইন জেনারেল বাজেট থাকে 100 কোটি, 100 থেকে 120 কোটি। সেখানে যদি তুই ফর এক্সাম্পল স্পাইডারম্যানের যে স্পাইডারম্যান মাল্টিভার্স, অনেকগুলো ইউনিভার্স নিয়ে, এটার বাজেট তুই বাজেটই দেখবি, বাজেট বাজেটই দেখবি 100 মিলিয়ন। এবার 100 কে তুই 80 দিয়ে মোটামুটি গুণ কর, 800 কোটি মতো। আর বক্স অফিস কালেকশনটা ছেড়েই দে, 6800 কোটি মতো সামথিং, ঠিক আছে? কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে। ফলে হলিউড, বলিউড এবং যদি টলিউডের আমরা তুলনা করি, ফাইন্যান্সের দিকে, মানে মানে যদি আমি মেন ফাইন্যান্সের জায়গাটা দেখি, সেখানে একটা হিউজ ডিফারেন্স হয়ে গেছে। এবং সিনেমা কিন্তু ইজ অ্যান এক্সপেন্সিভ আর্ট। তুই নিজে একটা শর্ট ফিল্ম তৈরি করলি, সেটা ইউটিউবে রিলিজ করলি, অডিয়েন্স খুবই কম, সেটা অন্য কথা। কিন্তু বাট দ্য এন্টায়ার সিনেমা মেকিং, দ্য আর্ট অফ সিনেমা, ইটস এ টিম গেম। রিমেম্বার, ইটস এ টিম গেম। সবাইকে মিলিয়ে করতে হবে, নাহলে কিন্তু এই সিনেমা হবে না। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য পোস্ট প্রোডাকশন অফ দ্য সিনেমা। পোস্ট প্রোডাকশন কেন ইম্পর্টেন্ট? কারণ সেখানে এডিটিং রয়েছে, এডিটর, সুপারভাইজিং এডিটর, টাইটেল ডিজাইনার, যে টাইটেলটা দেবে শুরুতে। ওই যেরকম টম অ্যান্ড জেরির সিনেমাগুলোতে দেখবি শুরুতে একটা বিরাট বড় সিংহ গর্জন করছে, জিএনজিএম এর ওটা হচ্ছে তোমার বলা যেতে পারে লোগো। এবং সাউন্ডটাকে ঠিকঠাক মতো করা, সাউন্ড এডিট করা, এবং ভিজুয়াল এফেক্ট, ভিএফএক্স সুপারভাইজার, ভিজুয়াল এফেক্ট, সিজিআই, এইগুলো দিয়ে। এবং এখন তো মার্কেটিং সিনেমার একটা বিরাট ব্যাপার। সিনেমা হলে হলে গিয়ে অ্যাক্টরস এবং অ্যাক্ট্রেসরা রিলিজ করছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলছে। সো ফিল্ম ইজ বেসিক্যালি অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, and hence it is known as film industry. যেরকম যে কোনো একটা কার ইন্ডাস্ট্রিতে কারের একটা কেউ, ফর এক্সাম্পল একটা বল আরে সিট তৈরি করছে, বা কারের ধরা যাক কেউ যেটা দিয়ে কার চালায় সেটাকে কি বলে, যেটা দিয়ে মানে স্টিয়ারিং তৈরি করছে, বা কারের ধরা যাক কেউ বনেট তৈরি করছে সামনের দিকেরটা, সেরকম ভাবে ফিল্মেরও বাই পার্ট বিভিন্ন অংশ বিভিন্ন লোক তৈরি করে। ফলে এইভাবে কিন্তু সিনেমা ইজ আ কালেকটিভ আর্ট ফর্ম। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। বেশ, এখানে আমি একটা জিনিস একটু রেকমেন্ড করতে চাই। অ্যাপার্ট ফ্রম মাই স্টাডি মেটেরিয়াল, আমি একটা ইউটিউব চ্যানেল রেকমেন্ড করতে চাই, যেটা অবশ্যই তোরা দেখিস, দেখলে তোদের একটু আইডিয়া হবে যে এই সিনেমা মেকিং প্রসিডিওর, ভেরিয়াস সিনেমাটোগ্রাফিক টেকনিক, এগুলো তো টার্মিনোলজি গুলো একটু জানতে হবে। দ্য নেম অফ দ্য চ্যানেল ইজ, আমি লিঙ্কও দিয়ে দেবো দরকার হলে তোমার হোয়াটসঅ্যাপে। দ্য নেম অফ দ্য চ্যানেল ইজ স্টুডিও বাইন্ডার, STUDIOBINDER, এরকম লোগো পাবি। it's actually a very good channel. স্টুডিও বাইন্ডারের এখানে দেখবি, এখানে আলাদা করে এখানে আছে দ্য শর্ট লিস্ট বলে একটা অনেকগুলো ভিডিও রয়েছে। শর্ট লিস্টে তুই কি পাবি, যে ভেরিয়াস কাইন্ডস অফ শর্টস, এই যে লং শর্ট, ছোট শর্ট, সেরকম কিরকম দেখতে হয় শর্ট গুলো, কম্পোজিশন এন্ড সিনেমাটোগ্রাফি,
আলটিমেট গাইড টু দ্য ক্যামেরা অ্যাঙ্গেল, হ্যাঁ, ডেপথ অফ ফিল্ড কাকে বলে, মানে এখানে মানে মানে একেবারে মানে ধরে 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 মানে পুরো সিনেমার বিষয়টাকে অত্যন্ত সুন্দর করে শেখানো হচ্ছে উইথ ভিজুয়ালস। এবং এখানে ডিরেক্টর স্টাইল, বিখ্যাত ডিরেক্টর স্ট্যানলি কিউব্রিক থেকে শুরু করে ক্রিস্টোফার নোল্যান থেকে শুরু করে সবার সিনেমা নিয়ে আলোচনা করা হয়েছে। ফলে আমি বলবো একটু এই কুইন্টিন ট্যারান্টিনো, ডেভিড ফিঞ্চার, মার্টিন স্করসেসি, তারপরে ড্যারেন অ্যারোনফস্কি, তারপরে ডেনিস ভিলেনুয়েভ, এখন যার সিনেমা নিয়ে খুবই আলোচনা চলছে। হম ফলে ফলে একটু স্টুডিও বাইন্ডার অ্যাপটাকে, অ্যাপ নয়, স্টুডিও বাইন্ডারের ইউটিউব চ্যানেলটাকে আমি বলবো যে একটু একটু দেখতে হবে, কাকে সিজিআই বলে, কাকে ভিএফএক্স বলে, কাকে এসএফএক্স বলে, তাদের পার্থক্য, ফ্রিজ ফ্রেমস কাকে বলে, এটা খুবই খুবই মানে সুন্দরভাবে ওরা দেখাবার চেষ্টা করেছে স্টুডিও বাইন্ডার। তো আমি আই হাইলি রেকমেন্ড দিস স্টুডিও বাইন্ডার ওয়েবসাইট টু ইউ অল। তো তো যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাক্টরি কথা। তো ইন্ট্রোডাক্টরি কথা বলার পরে আমরা আমরা যাব হচ্ছে কাকে ফিল্ম স্টাডিজ বলে আমরা দেখব, এবং তারপরে আমরা এই ভেরিয়াস জনরা অফ দ্য ফিল্ম, ফিল্মের যে বিভিন্ন জনরা এবং সেই জনরাগুলোর ইতিহাসে কি ছাপ পড়েছে, এবং ভেরিয়াস পিরিয়ডস অফ সিনেমা, সিনেমা বিভিন্ন পিরিয়ডে সিনেমাকে ভাগ করা যায়, এবং ক্যামেরার যে বিভিন্ন পজিশন, এই নিয়ে কিন্তু প্রচুর পরীক্ষায় কোয়েশ্চেন করে। সেই বিষয়গুলোকে নিয়ে আমরা অল্প অল্প দেখার চেষ্টা করব। তারপরে আমরা হিস্ট্রিতে যাব। ঠিক আছে, হিস্ট্রিটা তো একটু জানতেই হবে, বোরিং, কিন্তু হিস্ট্রি অফ দ্য সিনেমা জানতেই হবে। তো আমরা প্রথমে শুরু করি কাকে বেসিক্যালি ফিল্ম স্টাডিজ বলে সেই বিষয়টা দিয়ে। পরীক্ষায় 5 নম্বরে, 2 নম্বরে বিভিন্ন সময় প্রশ্ন পড়ে, হোয়াট ইজ ফিল্ম স্টাডিজ, বেসিক কোয়েশ্চেন। কাকে ফিল্ম থিওরি পড়ে সেটাও পড়ে। So what is film studies? Film studies is an academic discipline. Of course, ফিল্ম স্টাডিজ কিন্তু ফিল্ম মেকিং নয়। ফিল্ম স্টাডিজ এর মধ্যে বেশিরভাগ সময়ই শেখানো হয় যে একাডেমিক্যালি তুমি কেমন করে সিনেমাকে দেখবে, তার যে হিস্টোরিক্যাল, থিওরিটিক্যাল, তার যে তত্ত্ব, সিনেমার বিভিন্ন ধরনের থিওরি রয়েছে, কেমন করে সিনেমা বানানো উচিত আমরা দেখবো তার দিকে। ভেরিয়াস কাইন্ডস অফ ক্রিটিক্যাল অ্যাপ্রোচেস, কেমন করে ক্রিটিক্যাল, যেমন আমরা একটা কবিতাকে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করি, তার সাউন্ডস, তার ইমেজারি, তার ভিজুয়ালস নিয়ে আলোচনা করি। কিটসের কবিতার ভিজুয়াল, একই রকম ভাবে আমরা ধরো জেন আয়ার বা গালিভার্স ট্রাভেলস পড়ছি, গালিভার্স ট্রাভেলস অ্যাজ এ পলিটিক্যাল স্যাটায়ার, আমরা দেখছি গালিভার্স ট্রাভেলস এর পিছনে কি কি রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে, সুইফটের রিফরমেশন, রেস্টোরেশন, এই ধরনের পলিটিক্যাল ইভেন্টস কি কি থাকতে পারে। সেরকম একটা সিনেমার পিছনের হিস্টোরিক্যাল, কালচারাল এবং থিওরিটিক্যাল এবং ক্রিটিক্যাল যে অ্যাপ্রোচেস, হিস্টোরিক্যাল এবং কালচারাল ঘটনার ফলে তৈরি হচ্ছে থিওরিটিক্যাল এবং ক্রিটিক্যাল লেন্স। তবেই তো আমরা ক্রিটিক্যালি দেখবো বিষয়টাকে, যে কোন পার্সপেক্টিভ থেকে আমি দেখবো একটা সিনেমাকে। নকশাল আন্দোলনের পটভূমিতে তৈরি হচ্ছে সিনেমা, তাহলে আমি নকশাল আন্দোলনের পার্সপেক্টিভ থেকে সিনেমাকে দেখবো, যে কয়েকজন বাঙালি লোকজন অস্ত্র হাতে নিয়ে কি করে একটা সরকারকে ফেলার চেষ্টা করছে এবং কেন করছে। So film studies is an academic discipline that deals with various theoretical, historical, and critical approaches to films. And it is less concerned. আমার কথা শুনে রাখো, পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন বড় ডিরেক্টর যারা বীর সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক কিন্তু বেঙ্গলি, বা পৃথিবীর শ্রেষ্ঠ ডিরেক্টর ক্রিস্টোফার নোল্যান থেকে শুরু করে মার্টিন স্করসেসি, স্ট্যানলি কিউব্রিক, কেউ কোনোদিন কোনো ফিল্ম স্কুলে গিয়ে ফিল্ম স্টাডিজ করে সিনেমা তৈরি করা শেখেনি। ক্যামেরা ভালোবাসে, হাতে কলমে তৈরি করেছে সিনেমা, তারাই অডিয়েন্সের পালস বুঝতে পারে। ফলে ইট ইজ ভেরি মাচ দ্য ফিল্ম স্টাডিজ লেস কনসার্নড উইথ অ্যাডভান্সিং প্রফিসিয়েন্সি ইন ফিল্ম প্রোডাকশন।
তোমরা যদি ভাবো যে স্কিল এনহ্যান্সমেন্ট করতে পারবে না, ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট ফিল্ম। তোমার ফিল্ম দেখার চোখ বদলাবে, আরো বেটার ভাবে দেখতে পারবে, হিস্টোরিক্যালি অ্যাপ্রোচ করতে পারবে, যে যে পার্টিকুলার টেকনিক বা শট গুলো নেওয়া হচ্ছে তার নাম বলতে পারবে, and you can explore the narrative, artistic, cultural, economic, and political implications of cinema. So a cinema has multifaceted perspective, multifaceted implication. Implication মানে হচ্ছে এর অনেক দিক থাকে, যাই দিয়ে সিনেমাগুলো অনেক অনেক ডোর ওপেন করে দেয়, অনেক দরজা খুলে দিতে পারে। আর্টিস্টিক থাকতে পারে, একটা সম্পূর্ণ অন্য রকমের টেকনিক ইউজ করলে একটা সিনেমাতে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা এক্সাম্পল দিলে তোমরা আরো বেটার বুঝতে পারবে। ধরা যাক একটা 70-এর দশকের তৈরি হওয়ার একটা আহ, একটা একটা আন্দোলনের সিনেমা, একটা নকশাল আন্দোলনের পটভূমিতে তৈরি হওয়া সিনেমা। তাকে তো তোমার তাকে সেটা যখন শুটিং চলছে, আমি যদি ক্যামেরাটাকে ক্রেনের মধ্যে নিয়ে যাই, সেটা কি বেটার হবে? হবে না। অনেক বেটার হবে যদি আমি ক্যামেরাটাকে হাতে জিগজ্যাগ ওয়েতে, তার যে নড়াচড়া, একটা পুলিশ অফিসার তারা করেছে একটা নকশাল আন্দোলন করছে এরকম একটা ছেলেকে, একটা গলির মধ্যে দিয়ে সে ছুটছে, তার পিছন দিয়ে সে সেই ক্যামেরাটা নিয়ে এরকম এরকম করতে 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 যাচ্ছে, ক্যামেরা নড়ছে, এবং ইউ ক্যান ফিল অ্যাকচুয়ালি দ্য রানিং। সে সে যে ছেলেটা ছুটছে, তার যে শ্বাস শ্বাস পড়ে যাচ্ছে, তার যে নিঃশ্বাসের শব্দ, তার যে ভেতরের অ্যাংজাইটি, এই পুরোটা তুমি ফিল করতে পারছো। সো দ্যাট ইজ দ্য আর্ট অফ ফিল্ম মেকিং। ফিল্ম মেকিং কি? ফিল্ম মেকিং তোমাকে সেই পার্টিকুলার জায়গাতে, সেই পার্টিকুলার স্থানে নিয়ে চলে যাচ্ছে। আমরা যে সিনেমা দেখবো, সিটিজেন কেন বিভিন্ন সিন গুলো আমরা দেখবো, দেখলে আমরা বুঝতে পারবো যে কেমন করে সেই সিন গুলো সেট করা হচ্ছে। কিন্তু ফিল্ম মেকিং প্রসিডিওর কিন্তু আর্টিস্টিক টেকনিকের উপর ডিপেন্ড করে, যেখানে একজন অডিয়েন্স উইল রিলেট টু দ্য সিনেম্যাটিক সিনারিওস। যে সিনটা আমি আগের দিন দেখাচ্ছিলাম, যে বিখ্যাত জুরাসিক পার্কে যে বিখ্যাত সিনটা হচ্ছে, সেখানে যেন তুমি গিয়ে হাজির হয়েছো ওই বিরাট বড় ডাইনোসরদের সামনে, পরিষ্কার। এইভাবে কিন্তু সিনেমা তোমাকে আরেকটা জায়গায় নিয়ে ট্রান্সফর্ম করে। তাহলে বেসিক্যালি থিওরিটিক্যাল, হিস্টোরিক্যাল, যদি কালচারাল, সেই পার্টিকুলার কালচারে তুমি ইন্ট্রোডিউস হচ্ছ। আমি তো বিখ্যাত সিনেমা বাইসাইকেল থিফ তোমরা দেখে থাকো, আমি এর কথা বলবো পরে। ইটস কমপ্লিটলি ডিফারেন্ট কালচারাল ওয়ার্ল্ড। ইটালিতে যুদ্ধ বিধ্বস্ত ইটালিতে 1950-এর দশকে তার কাজই হচ্ছে সাইকেল চুরি করে বিক্রি করা। ফলে সেই যে কালচারাল ইকোনমিক দিকটা তুমি বুঝতে পারছো। পথের পাঁচালী দেখলে সেই সময়কার গ্রামীণ গ্রাম বাংলার কালচারাল এবং ইকোনমিক দিকটা বুঝতে পারছো। বা একই সময় আমি যদি বর্ডার সিনেমা দেখি, আমি কিন্তু তার পলিটিক্যাল ইমপ্লিকেশনস বুঝতে পারছি। পাকিস্তানের যুদ্ধ, ইমিডিয়েটলি কার্গিল ওয়ার হয়েছে, দেশের যে জাতীয়তাবাদী ভাবনা সেগুলো আস্তে আস্তে দানা বেঁধেছে, সেগুলোকে আরো বেশি স্ট্রং করার জন্য সিনেমা। ফলে ফিল্ম স্টাডিজ এই আর্টিস্টিক, কালচারাল, ইকোনমিক এবং ন্যারেটিভ মানে কি? এই ন্যারেটিভ মানে কি রে? বলা উচিত তোরা সাহিত্যের ছাত্রছাত্রী, ন্যারেটিভ মানে কি? স্যার স্টোরি বা যেটা নারেট করা হয়, কোনো কিছু বর্ণনা করা হয়। ভেরি গুড। বেসিক্যালি ন্যারেটিভের বাংলা বলতে গেলে বৃত্তান্ত। কেমন করে আমি ন্যারেট করবো, ইট ইজ a little different from a story, একটু আলাদা ইন দ্য সেন্স যে একটা স্টোরি জেনারেলি নিটল একটা গল্প ক্রোনোলজিক্যালি পর এগোয়। ন্যারেটিভ হচ্ছে কেমন করে বলবো, জিগজ্যাগ এদিক ওদিক এগোতে পারে। ফলে আমি কোনো একটা সিনেমা শেষ থেকে শুরু করতে পারি, তারপরে ফ্ল্যাশব্যাক করে পিছনে চলে যেতে পারি 30 বছর আগে তার ইয়াং সেলফে,
এবং তারপরে আবার সামনে এসে দেখাতে পারি সে কেমন করে একটা খুনিতে রূপান্তরিত হয়েছে। হি ইজ দ্য রিয়েল মার্ডারার অফ দ্য স্টোরি, রাইট? সো দ্যাট ইজ দ্য ন্যারেটিভ, and cinema uses just like a novel or a fiction uses various narrative techniques. First person mode of narration, যেখানে যে যে নিজেই অথর নিজেই জীবনের গল্প বলছে, অটোবায়োগ্রাফিক্যাল। থার্ড পার্সন omniscient narrator, ধরা যাক অন্য কেউ যে অথর, সে সর্বজ্ঞ সর্বজ্ঞানী অথর, সে নিজে পুরো গল্পটা বলছে। দ্যাট ইজ দ্য ন্যারেটোরিয়াল স্কিল, রাইট? সো এইভাবে কিন্তু ন্যারেটিভ can take a very important part in film studies. So basically, film studies explores the narrative, the artistic, the cultural, the economic, and the political implications of the cinema. And in searching for these social ideological values, remember, these are value systems. এগুলো প্রত্যেকটাই মানুষের মূল্যবোধ। এর ফলেই আমরা বলি না যে বাংলা সিনেমা কেন হলিউডের সিনেমা হয়ে উঠতে পারছে না, কোনোদিনও পারবে না। কারণ বাংলা সিনেমার যে অডিয়েন্সকে ক্যাটার করে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা বা তামিল বা তেলেগু সিনেমা, তারা প্রত্যেকে আলাদা আলাদা অডিয়েন্স। তাদের সোশ্যাল অ্যান্ড ইডিওলজিক্যাল ভ্যালুজ আর ডিফারেন্ট। একটা সোশ্যাল বা ইডিওলজিক্যাল ভ্যালু অফ আ দুবরাজপুর গাই, অফ আ দুবরাজপুর পার্সন, আর একটা সোশ্যাল এবং ইডিওলজিক্যাল ভ্যালু অফ আ মুম্বাই, তোমাদেরই বয়সে একটা মুম্বাইয়ের অ্যাডোলেসেন্ট, বা একই সময় একটা ক্যালিফোর্নিয়ার অ্যাডোলেসেন্ট, তার কি এক হবে? তোমাদের প্রত্যেকেরই বয়স 20, তোমরা অ্যাডোলেসেন্ট নেই, অ্যাডাল্ট হয়ে গেছো, 18, 19 বিভিন্ন তোমাদের বয়স, 20। ফলে তার কোনদিন হতে পারে তাদের সোশ্যাল ইডিওলজিক্যাল ভ্যালু সিস্টেম এক হবে? কোনোদিনও এক না। মূল্যবোধের জায়গা আলাদা হবে। ফলে তাকে তো সিনেমা বিক্রি করতে হবে একটা ডিরেক্টরকে। ফলে মূল্যবোধের জায়গা যদি আলাদা হয়, অডিয়েন্সের ডিমান্ড যদি আলাদা হয়, ন্যাচারালি সিনেমার ধরন আলাদা হবে। কোনো জায়গায় কেউ কেউ অ্যাকশন মুভি অ্যাপ্রিসিয়েট করবে, কোনো জায়গাতে আর্ট হাউস সিনেমা অ্যাপ্রিসিয়েট করবে, কোনো জায়গাতে অ্যাডভেঞ্চার অ্যাপ্রিসিয়েট করবে। প্রত্যেকটার ডিফারেন্ট ধরন হবে, অ্যাডভেঞ্চারের মধ্যেও আলাদা আলাদা ভ্যালু সিস্টেম হবে। So film studies takes a series of critical approaches for the analysis of the production, theoretical framework, context মানে বলেছিলাম প্রেক্ষাপট, and creation. So context, creation, production, theoretical framework এর একটা সিরিজ অফ ক্রিটিক্যাল অ্যাপ্রোচেস, বিভিন্নভাবে সেগুলোকে সমালোচনার দৃষ্টিভঙ্গিতে তাকানো। That is the basic function of film studies. So is it clear that what is film studies? Film studies is an academic discipline that deals with various theoretical, historical, and critical approaches to films. It deals with the narrative, the artistic, the cultural, the economic, and the political implications of cinema. Film studies is very much less concerned with the actual practical filmmaking. ফিল্ম স্টাডিজ পড়লে যে তুমি ফিল্ম ভালো তৈরি করতে পারবে, তার মধ্যে কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে কাকে বলে ফিল্ম স্টাডিজ। বলো, am I clear or am I not? বলো। Yes, sir. বেশ। নাও Film theory. So what is film theory? Film theory is basically a set of scholarly approaches within the academic discipline of cinema studies that questions the essentialism of cinema and provides conceptual frameworks for understanding film's relationship to reality, other arts, individual viewers, and society at large. আগে আমাকে বলো যে ইন জেনারেল থিওরি, একটা কথা খুব আছে, লিটারারি থিওরি। তোমরা পরবর্তীকালে ডিএসসি 3 তে গিয়ে লিটারারি থিওরি পড়বে, এর পরের সেমিস্টারে 6 সেমিস্টারই পড়বে। আমরা অনেক ক্ষেত্রে বলি হচ্ছে কালচারাল থিওরি।
এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেকটা এক। লিটারারি থিওরি, ফিল্ম থিওরি বা সিনেমা স্টাডিজ, কালচারাল থিওরি, বেসিক্যালি আমরা একই জিনিস পড়ছি, একই লেন্স দিয়ে দেখছি, খালি ধরনটা বদলে যাচ্ছে। তোমরা কি বলতে পারবে এগুলো কি? এনিওয়ান ফ্রম দ্য ক্লাস বলতে পারবে কাকে থিওরি বলে? আমরা একটু দেখে নিই কালচারাল ক্রিটিক্যাল থিওরি কাকে বলে। Actually, any form of cultural theory or critical theory, it's actually a basic approach in the field of the humanities and social sciences or social philosophy that focuses on society and culture and to attempt to reveal, critique, and challenge the power structures. পাওয়ার স্ট্রাকচার মানে কি? যদি তুই একটু ভালো করে চারপাশের দিকে তাকাস, দেখতে পাবি যাই রয়েছে সবই পার্ট অফ দ্য পাওয়ার স্ট্রাকচার। স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিস, গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, হসপিটাল, এগুলো প্রত্যেকটাই সরকারের তৈরি করা, এবং এগুলো প্রত্যেকটাই সেই ক্ষমতাতন্ত্রের বিভিন্ন বহিঃপ্রকাশ। কারণ যদি তাদেরকে ক্ষমতা রাখতে হয়, যে কোনো সরকারকে, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টিস, সেই পাওয়ার স্ট্রাকচারকে সাস্টেন করতে গেলে তাদেরকে এই সার্কিট তৈরি করতে হবে। এবং সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজে এই যে চারপাশে বিভিন্ন সোশ্যাল প্রবলেমস, কালচারাল অ্যাজাম্পশন, সোশ্যাল স্ট্রাকচার, সেগুলোকে রাখার জন্য, যে ধরনের, সেগুলোকে এক্সপ্লেন করার জন্য, সোসাইটিকে এক্সপ্লেন করার জন্য যে ধরনের থিওরিটিক্যাল স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তাকেই বলা হচ্ছে কালচারাল থিওরি বা ক্রিটিক্যাল থিওরি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরো পরিষ্কার ভালোভাবে বোঝা যাবে। ফর এক্সাম্পল, একদম ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে পড়ছি, এগুলো তোরা সবকটাই ডিএসসি ফ্রিতে পড়বি। ফর এক্সাম্পল, মার্কসিজম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মার্কসিজম? এনিওয়ান ফ্রম দ্য ক্লাস, কাকে মার্কসিজম বলে? কার্ল মার্কসের ওই কয়েকটা মতাদর্শ নিয়ে যে ইয়েটা তৈরি হয়েছিল। Right. Karl Marx, born in the year 1880 and died in 1883. He wrote a very famous book known as Communist Manifesto. And then he wrote an equally very famous book known as The Capital, where he actually viewed the society in a historical মেটেরিয়ালিস্ট ওয়ে। কার্ল মার্কসের এই থিওরিকে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বলে। এবার কাকে মেটেরিয়ালিজম বলে, এটা কেন আমি বলছি তোরা একটু পরেই বুঝতে পারবি। এইটা জানলে তোরা বুঝতে পারবি ক্রিটিক্যাল থিওরি কেমন করে বিভিন্ন দিক খুলে দেয়, তখনই তোরা ফিল্ম থিওরিটা বুঝতে পারবি, নাহলে ধরতে পারবি না। কাকে মেটেরিয়ালিজম বলে? এনি আইডিয়া? মেটেরিয়ালিজমের এক্সাক্ট যদি আমি বাংলা বলি, সেটা হচ্ছে বস্তুবাদ। মেটেরিয়ালিজম কাকে বলে? ভারতীয় দর্শনেও বস্তুবাদ রয়েছে। ফর এক্সাম্পল, চারবাক দর্শন হচ্ছে বস্তুবাদ।
বস্তুবাদী দর্শন। বস্তুবাদ বা মেটেরিয়ালিজম হচ্ছে explain everything, every phenomenon of the society in terms of economic theories. বস্তু, বস্তু মানে কি? বস্তু বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়? বস্তু টাকা পয়সা দিয়ে তৈরি হয়। টাকা পয়সা গেলে কি আমরা বস্তু কিনতে পারি? পারি না। ফলে যে মেটেরিয়ালিস্টিক ওয়েতে সবকিছুকে এক্সপ্লেন করা হচ্ছে মার্কসিজমের কাজ। এক্সপ্লেন এভরিথিং ইন টার্মস অফ ইকোনমিক্স। ফর এক্সাম্পল, তোরা এখানে ক্লাস করতে এসেছিস, মার্কস বলবে এসব ফালতু কথা, যে জ্ঞানের আগ্রহ এসছে, ঋষি বৈশাখী রাকেশ এরা জ্ঞানের জন্য এসছে, এ কথা একেবারেই সত্যি না। এসছে কারণ এখনো দেশের মধ্যে এরকম একটা ইনসিওরিটি রয়েছে যে পড়াশোনা করলে, অল্প হলেও আছে, কমেছে, কিন্তু পড়াশোনা করলে চাকরি বাকরি পাবে, পড়াশোনা করলে আলটিমেটলি একটা জব পাবে, যে জবে খানিকটা ইংরেজি শিখলে অল্প খানিকটা হলেও উপায় করতে পারবে, যাতে তাদের ফ্যামিলি সিকিউর হবে, দিন গুজরান হবে, টাকা পয়সা পাবে, খেয়ে পড়ে বাঁচতে পারবে, বাংলা কথায় বলতে গেলে। ফলে পরিষ্কার ভাবে মার্কস যেটা করেছিলেন, মার্কস সোসাইটিকে, হি হ্যাজ ডিভাইডেড সোসাইটি, his very idea of the society into two parts. One is known as the base and another is known as the superstructure. Sorry, superstructure. So what is base? এই যে বিখ্যাত ছবিটা আমি আমার বিভিন্ন সময় ইউজ করি। So what is base? Base is basically production. আমাদের চারপাশে আমরা যা দেখছি, they are actually the production of the base. Base is basically, আমি আগেও ক্লাসে বহুবার ক্ষেত্রে তো বলেছি, base is basically land, labor, capital and ভালো করে দেখ, একটা ল্যাপটপ, ল্যাপটপ কি তৈরি হবে যদি জমি না থাকে? যে জমিতে তৈরি হবে, লেবার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সার্কিট মেকার লাগবে, সাধারণ লেবার লাগবে, ক্যাপিটাল, টাকা, পয়সা, পয়সা। So behind everything you need the highest capital. Exactly. There you need the highest capital. আমার এখানে সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে আমার ব্লুটুথ ডিভাইসটা, সেটা হচ্ছে সম্ভবত চার্জ নেই বলে, কিন্তু তাতে কোনো অসুবিধা হচ্ছে না তোদের? না, এক সেকেন্ড। চার্জ নেই। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছিস? কিরে, আমাকে শুনতে পাচ্ছিস? হ্যালো, দাঁড়া। হ্যালো, শুনতে পাচ্ছিস? তাহলে এখানে প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে তাই তো? শোনা যাচ্ছে, কিন্তু আচ্ছা তোরা একটা কেউ একটা মাইক অন করে বলতো, আমি তোদের শুনতে পাচ্ছি কিনা দেখি।
তোরা এবার একটা মাইক অন করে কেউ বলতো। কই রে? তো তো বলছে আমি শুনতে পাচ্ছি না। আরে আমি তোদের শুনতে পাচ্ছি না, মুশকিলটা অন্য জায়গায়। তাহলে আমি শুনতে না পারলে তো মহা মুশকিল, এটা হয় নাকি? আমি শুনতে না পারলে, দাঁড়া, কাণ্ডটি কি করে ঘটলো? তোরা তোরা কেউ একটা মাইক্রোফোন খোল। তোরা তো মাইক্রোফোন খুলছিস না কেউ? না, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। বেশ, দাঁড়া, আমি একটা কাজ করি, আমি রেকর্ডটা 1 সেকেন্ড অফ করি, করে ফিচ